27 জানুয়ারি 2019 সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়ে গেল ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা। আর তারই অঙ্কের অ্যান্সারকে নিয়ে আমি হাজির হয়েছি। আর এই ভিডিওতে কিন্তু আমি অঙ্কের সমস্ত ডিটেলসে আলোচনা করব, মানে A to Z বিস্তারিতভাবে কিভাবে অঙ্কটা করতে হয় সেটাকে নিয়েও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা বড় হবে, সুতরাং ভিডিওটাকে মন দিয়ে দেখুন। এখানে 50টা অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, একটার পর একটা অঙ্ক আমি আলোচনা করতে থাকবো। আর এই যে অ্যান্সারগুলো আমি তৈরি করেছি এগুলো পুরোপুরি 100% ঠিক, এটা আমি গ্যারান্টির সঙ্গে আপনাদেরকে বলবো। সুতরাং এই অ্যান্সারগুলো একটু দেখে নিন, বিস্তারিতভাবে আমি দেখাচ্ছি কিভাবে অঙ্কগুলো করতে হয়, সেগুলোও কিন্তু আমি দেখাবো। আপনাদের সঙ্গে আমি অম্লান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, একেবারে সরাসরি টপিকে চলে আসি। আর আমি যে কোশ্চেন সিরিজটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কোশ্চেন সিরিজ এ। আপনারা একটু অঙ্কটা দেখে নেবেন, তার সঙ্গে অ্যান্সারটা মিলিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনার কোশ্চেন সিরিজ যাই হোক না কেন, একই কিন্তু অঙ্ক আপনাকে করতে হয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, একেবারে সরাসরি টপিকে চলে আসছি। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ একটি কাজ করে 4 দিনে, অর্থাৎ এ একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজ শেষ করতে পারে 12 দিনে। দুজন মিলে একত্রে কাজটি করলে তা কত দিনে শেষ হবে? তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস করে নেবেন। দেখুন, এখানে বলা আছে এ কোনো কাজ করে 4 দিনে, মানে 4 দিনে এ কাজটির এক অংশ করতে পারে, তাই তো? তার মানে 4 দিনে করে হচ্ছে এক অংশ, তাহলে একদিনে সে কত করবে সেটাই আমরা এখানে বার করেছি। এ একদিনে করবে 1/4 অংশ এবং বি একদিনে করবে 1/12 অংশ, ব্যাস। এবার তারা দুজন মিলে একদিনে কত করবে? তো তারা দুজন মিলে একসঙ্গে যদি কাজ করে তাহলে তারা একদিনে করবে 1/4 প্লাস 1/12। তো এই দুটোকে আপনারা যোগ করে দেবেন, যোগ করলে হয়ে যায় 4/12 অংশ। এবার দেখুন, 4/12 অংশ কাজ তারা করে একদিনে, তাহলে এক অংশ কাজ কত দিনে করবে বার করলে আপনাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো সেটাই আমরা এখানে করেছি। দেখুন, এই যে 4/12 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে কত দিনে। জাস্ট এটাকে একটু উল্টে দেবেন, উল্টে দিয়ে কাটাকাটি করে নেবেন, তাহলেই হয়ে যাবে আপনার অ্যান্সার 3। এখানে অ্যান্সার হয়ে যাবে 3 দিনে। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7 বছর পূর্বে এ ও বির বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত হবে? তো এখানে প্রথমে আমি এক্স আর ওয়াই ধরে নেব, অর্থাৎ এর বয়স আমি ধরে নিলাম এক্স এবং বি এর বয়স আমি ধরে নিলাম ওয়াই। এবার শর্তানুসারে প্রথমে বলা আছে 7 বছর পূর্বে, তাই আমি এখানে দেখুন শর্তানুসারেই করে নিয়েছি। এখানে বলা আছে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, তো আমি সেটাই করেছি। এক্স মাইনাস 7 করে দিয়েছি, 7 বছর পূর্বে চলে গেছি, এবং ওয়াই মাইনাস 7 করে দিয়েছি, 7 বছর পিছনে চলে গেছি। তো এটাকে আমি সমান করে দিয়েছি 3/4 সঙ্গে। এবার দেখুন পরবর্তী শর্ত কি বলা আছে, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। তো এবার 9 বছর পরে মানে কি এক্স প্লাস 9 ওয়াই প্লাস 9। তো এটাই আমরা আর কি শর্তানুসারে করেছি 7/8। এবার এইটাকে যদি আপনারা একটু সমাধান করেন তাহলে এরকম একটা জিনিস চলে আসে, 4x মাইনাস 3y সমান 7। আর এটাকে যদি একটু সমাধান করেন তাহলে এটা চলে আসে 8x মাইনাস 7y সমান -9। এবার দেখুন, এই 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করছি, আর এই 2 নম্বর সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করছি। তো এই দুটোকে যদি আমরা মানে প্রথমটাকে 2 দিয়ে এবং দ্বিতীয়টাকে 1 দিয়ে গুণ করি তাহলে আমরা এই রকম ভাবে কিন্তু লিখতে পারি। তো এটা গুণ করার পরে এসছে, এখানে জায়গা আর কি কম থাকায় আমি ছোট ছোট করে করেছি। এরপরে যেমন আর কি এটাকে বলা হতো সম্ভবত অপনয়ন পদ্ধতি, তো সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা বার করে দিয়েছি ওয়াই সমান 23। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 23 বছর। নেক্সট যে অঙ্কটা আছে এক্স ওয়াই এবং জেড, এখানে দেখুন 6,000 টাকার একটি কাজ করবার জন্য চুক্তিবদ্ধ হলো। প্রথমে এক্স ও ওয়াই একত্রে কাজ শুরু করলো এবং 3/4 অংশ তারা কমপ্লিট করে ফেললো। বাকি কাজটি জেড একা শেষ করলো। জেড এর মজুরি টাকা কত হবে? দেখুন, এই এই যে এখানে কাজের কথা বলা হয়েছে, অংশের কথা বলা হয়েছে, এই সব নিয়ে একেবারে মাথা ঘামাবেন না। দেখুন টোটাল কাজটা কত অংশ, টোটাল কাজ মানে কিন্তু এক অংশ, আর এক্স আর ওয়াই একত্রে কাজ করেছে 3/4 অংশ। তো আমরা জাস্ট এই যে 3/4 এক অংশ থেকে বাদ দিয়ে দেবো, তো সেটাই আমরা এখানে করেছি। এখানে আমাদের হয়ে গেছে 1/4 অংশ।
এবার দেখুন, বেশি মাথা ঘামানোর দরকার নেই। এই 1/4 আপনারা এই ৬,০০০ এর সঙ্গে গুণ করে দিন। মানে এখানে কাজ বলা আছে, এবার এখানে কি বলা ছিল ৬,০০০ টাকার একটি কাজ। আমরা সেই কাজটাকেই ৬,০০০ টাকা ধরে নিচ্ছি। ব্যাস সিম্পল গুণ করে দিন, দেখবেন ১,৫০০ টাকা অ্যান্সার চলে আসবে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। নেক্সট বলা আছে একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা ২ ঘন্টায় ভর্তি হয় এবং ওয়াই নল দ্বারা ওই ট্যাঙ্কটি ৬ ঘন্টায় ভর্তি হয়। মানে এখানে এক্স নলটি যদি শুধু খোলা থাকে তাহলে ২ ঘন্টায় ভর্তি হবে এবং ওয়াই নলটি যদি শুধু খোলা থাকে, মানে এক্স নল তখন বন্ধ থাকবে, যে কোনো একটা নল চালু থাকবে আর কি, তখন আর কি ওয়াই নল দ্বারা সেটা ৬ ঘন্টায় পূর্ণ হয়। সকাল ১০টায় এক্স নলটা খোলা হলো, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল ১১টায় খোলা হয়। মানে প্রথমে এক্স নলটা ১০টার সময় খোলা হলো, এবার ভালো করে দেখুন এক্স নল দ্বারা ২ ঘন্টায় কিন্তু সেটা মানে ট্যাঙ্কটা পুরো কমপ্লিটলি ভর্তি হয়ে যায়। তাহলে এখানে ১০টায় খোলা হয়েছে এবং ১১টার সময় ওয়াই নলটাকেও খুলে দেওয়া হয়েছে। এক্স নলটা খোলা আছে, তার সঙ্গে সঙ্গে ওয়াই নলটাকেও কিন্তু খুলে দেওয়া হয়েছে। মানে এখানে ১০টা থেকে ১১টা অর্থাৎ ১ ঘন্টা কিন্তু এক্স নলটা শুধু খোলা ছিল, আর এক্স নলটা কিন্তু ১ ঘন্টায় অলরেডি হাফ ট্যাঙ্ক ভর্তি করে দেবে। কারণ কি ২ ঘন্টায় সে পুরো ভর্তি করে, তাহলে ১ ঘন্টায় সে অর্ধেক কিন্তু ভর্তি করে দেবে। তাহলে বাকি থাকলো অর্ধেক ট্যাঙ্ক। তো এবার এই অর্ধেক ট্যাঙ্ক ভর্তি করবে এক্স এবং ওয়াই নল দুজন মিলে। তো আমরা এখানে দেখুন একটু বের করে নিয়েছি আর কি। প্রথমে এক্স নল ১ ঘন্টায় কমপ্লিট করবে ১-এর ২ অংশ। এখানে দেখুন ২ ঘন্টায় ১ অংশ যদি সে ভর্তি করে, তাহলে ১ ঘন্টায় কত অংশ ভর্তি করবে? হাফ অংশ এটা। আর ওয়াইয়ের ক্ষেত্রে সেম ভাবে হবে ১-এর ৬ অংশ। তাহলে দুজন মিলে যদি কাজ করে বা দুজন মিলে যদি ট্যাঙ্কটাকে ভর্তি করে দুটো নল মিলে, তাহলে কিন্তু তারা ১ ঘন্টাতে ভর্তি করবে। এই দুটোকে যোগ করে দিন, যোগ করে মোটামুটি একটু কাটাকাটি করলে হয় ২-এর ৩ অংশ। তাহলে ২-এর ৩ অংশ কিন্তু তারা দুজন মিলে ১ ঘন্টায় ভর্তি করবে। তো সেমভাবে আপনারা লিখে দিতে পারেন। আর এখানে দেখুন এক্স নলটা ১ ঘন্টা চলেছিল, মানে সে কিন্তু ১ ঘন্টায় হাফ ট্যাঙ্ক ভর্তি করে দিয়েছিল আর হাফ ট্যাঙ্ক বাকি আছে। তাহলে আমরা এখানে সেটাই লিখেছি আর কি, ২-এর ৩ অংশ ভর্তি হয় ১ ঘন্টায়, তাহলে হাফ অংশ কখন ভর্তি হবে, বা দুটো নল কিন্তু একসঙ্গে এখানে কাজ করছে, তো এখানে হাফ অংশ ভর্তি হবে জাস্ট এই যে ২-এর ৩ ইন্টু ১-এর ২ আপনারা করে দিন। এটা তো কাটাকাটি যাবে না, উপরে হবে ৩ এবং নিচে হবে আপনার ৪, মানে ৩-এর ৪। তো ৩-এর ৪ এটা হচ্ছে ঘন্টা, এটার সঙ্গে আপনারা যদি 60 গুণ করেন তাহলে আপনার আসবে ৪৫ মিনিট। যেহেতু সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটা নল খোলা ছিল, তাই ১ ঘন্টা ৪৫ মিনিট টোটাল সময় লাগবে। আর ১০টার পরে ১ ঘন্টা ৪৫ মিনিট করলে হয়ে যায় ১১টা ৪৫ মিনিট। আপনাদের অ্যান্সার কিন্তু এইভাবে বেরিয়ে যাবে। জগৎরাম একজন দুধ বিক্রেতার কাছে কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? তো সিম্পলি এখানে দেখুন আমরা ওয়াটার ইজ টু মিল্ক করে নেব। এখানে ওয়াটার আমরা 5% যেহেতু লাভ হচ্ছে, তাহলে ১০০তে কিন্তু 5% বা ১০০তে ৫ ভাগ কিন্তু সেখানে ওয়াটার মেশানো হচ্ছে। তো সেই হিসাবে আমরা একটা রেশিও করে নিয়েছি 5:100, কারণ ১০০ ভাগে ৫ ভাগ এখানে লাভ হচ্ছে, মানে ৫ ভাগ কিন্তু এখানে ওয়াটার মেশানো হচ্ছে। তাহলে আমাদের যে অনুপাতটা হবে সেটা ওয়াটার ইজ টু মিল্কের অনুপাত হবে 1:20। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখুন এখানে 5% আছে মানে কি ১০০তে ৫ ভাগ, তাই কিন্তু আমরা 5:100 করে নিয়েছি। তো এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা আছে এখানে বলা আছে 3.1-3 মিটার পার সেকেন্ড গতিকে রূপান্তরিত করা, মানে কিলোমিটার পার আওয়ারে রূপান্তরিত করো। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার। দেখুন এখানে মিটারে আছে, তো এই মিটারটাকে আমরা কি করব, দেখুন এখানে মিটার পার সেকেন্ড আছে, তো জাস্ট আপনারা এটাকে ৩৬০০ দিয়ে গুণ করে দিন। ৩৬০০ সেকেন্ডে হয় ১ ঘন্টা, তাহলে আওয়ারে কত মিটার হবে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর ১ ঘন্টায় যে মিটারটা হবে, এখানে ১ ঘন্টায় যদি আমরা মিটারে বার করি তাহলে সেটা হয়ে যাবে ১২,০০০ মিটার। আর ১২,০০০ মিটার মানে কিন্তু ১২ কিলোমিটার, আর সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার ১২ কিলোমিটার পার আওয়ার। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে সোম থেকে বুধবার পর্যন্ত গড় উষ্ণতা ৩৭ ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গড় উষ্ণতা ৩৪ ডিগ্রি
যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4-এর 5 ভাগ হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত? তো এই অঙ্কটা একটু জটিল আছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝে নিন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে এই যে আমি লিখে নিয়েছি আর কি, এখানে সোমবার, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে। তো আমরা এগুলোকে জাস্ট ধরে নিয়েছি, আপনারা না ধরলেও হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক লিখতে হতে পারে। তো আমরা এখানে জাস্ট ধরে নিয়েছি, প্রথম দিন এ ছিল, দ্বিতীয় দিন বি ছিল, তৃতীয় দিন সি ছিল এবং চতুর্থ দিন ডি ছিল উষ্ণতা। তো সিম্পলি এখানে দেখুন গড় উষ্ণতা বলা আছে সোম থেকে বুধ প্রথম 3 দিনের, তাই আমরা এই 3টেকে যোগ করে নিয়েছি আর এই যোগ করে আমরা সমান করে দিয়েছি 111-র সঙ্গে। কেন 111-র সঙ্গে সমান করলাম? কারণ প্রত্যেক দিন 37 ডিগ্রি সেন্টিগ্রেড করেছিল, 3 দিনে 3 ইন্টু 37 হয়ে যায় আমাদের 111। সেম ভাবে আমরা এই যে মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিনের উষ্ণতা ছিল 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমরা 34কে 3 দিয়ে গুণ করেছি আর এই 3টেকে প্লাস আকারে লিখে নিয়েছি। এখানে আমাদের হয়ে গেছে 102। তো ব্যাস এটা আমরা লিখে নিয়েছি। এবার আপনারা এখান থেকে দেখুন এই যে a প্লাস বি প্লাস সি, এখানে যদি আমরা বি প্লাস সি কে নিই, এই যে বি প্লাস সি, এখানে যদি আমরা বি প্লাস সি করি তাহলে এটা সমান করে দেবো 111 মাইনাস এ। ব্যাস এইটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখুন আমরা এই যে বি প্লাস সি সমান আমরা পেয়ে গেছি 111 মাইনাস এ, এটা কিন্তু পেয়ে গেছি বি প্লাস সি সমান। এবার যদি আমরা সেকেন্ড যে ইকুয়েশনটা আছে বি প্লাস সি প্লাস ডি, এখানে বি প্লাস সি এর মানটা বসিয়ে দিই। দেখুন এখানে আমরা বসিয়ে দিয়েছি 11 মাইনাস এ, এটা বসিয়ে দিয়েছি প্লাস ডি করে আমরা করে দিয়েছি 102-এর সমান। ব্যাস এটাকে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের এখানে বেরিয়ে গেছে এ মাইনাস ডি সমান 9। ব্যাস এইটা বেরিয়ে গেছে। আর একটা কিন্তু এখানে শর্তানুসারে বলা ছিল, সেটা হচ্ছে বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4-এর 5 ভাগ। তো সেটাই আমরা করে নিয়েছি ডি সমান এ ইন্টু 4/5। আমরা কিন্তু এখানে যেমন ধরে নিয়েছিলাম সেই ধরা অনুসারে আমরা কিন্তু করছি। তো এইখানে একটা সমীকরণ আমাদের বেরোবে আর এইখানে আমাদের একটা সমীকরণ বেরিয়েছে। এবার আমরা দুটোর ভিতরে করব অপনয়ন পদ্ধতি। আর এই অপনয়ন পদ্ধতি প্রয়োগ করতে গেলে এটাকে গুণ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে, বা এটাকে গুণ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যে কোনো একটাকে আমরা মানে সরিয়ে দেবো। তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে 1 দিয়ে গুণ করবো আর এই সমীকরণটাকে 4 দিয়ে গুণ করব। তো এরকম পরপর মানে দুটো সমীকরণ আমরা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে জাস্ট আপনারা একটু কাটাকাটি করবেন বা একটু সমাধান করবেন, দেখবেন অ্যান্সারটা বেরিয়ে যাবে ডি সমান 36। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বৃহস্পতিবারের উষ্ণতা হবে 36 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস আমাদের এটা বেরিয়ে গেল। তারপরে দেখুন একটা ম্যাথামেটিক্স আছে, এটা খুবই সহজ। আপনারা একটা কাজ করবেন, এই যে 2-এর 3, এর 1 পূর্ণ, 2-এর 5, এগুলোকে জাস্ট গুণ দিয়ে দেবেন, মানে এরগুলোর জায়গায় গুণ দিয়ে দেবেন, সবকটাই এর আছে। আর এই যে 75%, এই 75%কে আপনারা লিখে নেবেন 75/100, সেটাকে কাটাকাটি করবেন, দেখবেন 3-এর 4 হয়ে যাবে, তাই আমি এখানে 3-এর 4 করেছি। তো এগুলোকে জাস্ট পরপর পরপর কাটাকাটি করবেন, অ্যান্সার হয়ে যাবে 378। নেক্সট এখানে দেখুন বলা আছে একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনটির গতিবেগ কত? দেখুন এখানে আপনারা একটা কাজ করবেন, এখানে বলা আছে না বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তি, মানে সেই ব্যক্তিটাকে আপনারা ধরবেন সে স্থির দাঁড়িয়ে আছে, সে আর কি হাঁটছে না, বা একটা ট্রেন তার একটা খুঁটিকে অতিক্রম করছে। তাহলে কি হবে? ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা হবে, সেই হিসাবে আপনারা কিন্তু ট্রেনের গতিবেগটা বার করে নেবেন। আমি এখানে প্রথমে ধরে নিচ্ছি যে ব্যক্তিটি হাঁটছে না বিপরীত মুখে, সে দাঁড়িয়ে আছে, সুতরাং ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে 36 সেকেন্ডে। তাহলে 36 সেকেন্ডে যাই 400 মিটার, 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত, মানে 1 ঘন্টায় কত, সেটা কিন্তু আমি বের করে নিলাম। 1 ঘন্টায় হয়ে যাবে 40,000 মিটার, মানে 40 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে ট্রেনের গতি হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার এই যে এই ব্যক্তিটা, সে তো বিপরীত দিকে মুখ করে 20 কিলোমিটার পার আওয়ারে হাঁটছে। তার মানে আমরা যদি এর যে গতি সেটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ট্রেনের গতিটা পেয়ে যাব। তো আমাদের এখানে 40,000 মিটার
পার আওয়ার ছিল, মানে 40 কিলোমিটার পার আওয়ার ছিল, সেটার থেকে আমরা 20 কিলোমিটার বাদ দিয়ে দেবো। ব্যাস, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আমাদের ট্রেনের গতি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে বলবেন যে কোন অঙ্কটা আপনারা বুঝতে পারেননি, তাহলে আমরা অবশ্যই আরও একটা ভিডিও করার চেষ্টা করব। তো এখানে আরও একটা অঙ্ক আছে, 315 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 2.8 ঘন্টা সময় লাগে, তাহলে গাড়িটির গড় গতি কত ছিল। সিম্পল, দেখুন এখানে বলা আছে 315 কিলোমিটার দূরত্ব মানে অতিক্রম করছে, কিন্তু গড় গতি যেটা আমাদের বার করতে বলেছে, এখানে দেখুন অপশানগুলোর ভিতরে কিন্তু সবে মিটার পার সেকেন্ডটা আছে। তো আমাদেরও এটাকে মিটার পার সেকেন্ডে জাস্ট কনভার্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখুন প্রথমে আপনারা এই যে 315 বাই 2.8 ঘন্টা, 2.8ই রেখে দিন, কোনো অসুবিধা নেই। এই যে ওপরের অংশটাকে আমরা মিটারে কনভার্ট করব আর নিচের অংশটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। ব্যাস, ওপরেরটার সঙ্গে আপনারা গুণ করে দিন 1000, কারণ 1000 মিটারে হয়ে যায় 1 কিলোমিটার। আর নেক্সট হচ্ছে আপনারা 2.8 ঘন্টাকে গুণ করে দিন 3600 সঙ্গে, কারণ 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। তো জাস্ট গুণ করে দিন, গুণ করে কাটাকাটি করুন, আর এখানে 2.8 আছে, এই দশমিকটা তুলে দিয়ে ওপরে একটা আপনারা 10 নিয়ে নিতে পারেন। ব্যাস, সুন্দরভাবে কাটাকাটি করুন, দেখবেন উত্তর হয়ে যাবে 31.25। এখানে অ্যান্সার হয়ে যাবে 31.25 মিটার পার সেকেন্ড। নেক্সট যে অঙ্কটা আছে, এখানে বলা আছে একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতি 48 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখুন এখানে একটা সাঁকোকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, সেটাই আমরা বার করব। তো এখানে দেখুন মিটারে অ্যান্সার থাকবে ট্রেনটির দৈর্ঘ্য। তো এখানে 48,000 মিটারে হয় 48 কিলোমিটার, যেহেতু 1000 মিটারে 1 কিলোমিটার হয়ে থাকে, তো সেটাই আমরা এখানে জাস্ট করে দেবো যে ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 9 সেকেন্ডে কত যাবে। তো সেটাই আমরা এখানে করে দিয়েছি। 1 সেকেন্ডে এটা যাবে হচ্ছে 48,000 বাই 3600, আর এখানে 9 সেকেন্ডে যাবে হচ্ছে 48,000 ইন্টু 9 বাই 3600, কাটাকাটি করবেন, অ্যান্সার বেরিয়ে যাবে 120 মিটার। আর এটাই হয়ে যাবে অ্যান্সার। তিনটি সংখ্যার গসাগু 23। সংখ্যাগুলির অনুপাত বলা আছে 1:2:3। সংখ্যাগুলি নির্ণয় করো। দেখুন এখানে সংখ্যাগুলো আমরা এই যে অনুপাত আছে, অনুপাতের হিসাবে আমরা সংখ্যাগুলোকে বার করে নেব। তো এখানে 1:2:3 আছে, তো আমরা সংখ্যাগুলো ধরে নিচ্ছি x, 2x এবং 3x। ব্যাস, তাহলে এইগুলো যদি এখন সংখ্যা হয়ে যায়, এর ভিতরে কমন কোনটা, দেখুন x হচ্ছে কমন, তো x হয়ে যাবে এর গসাগু। তাই আমরা বলে দিতে পারি x সমান হয়ে যাবে 23, কারণ শর্তানুসারে এখানে বলা আছে তিনটি সংখ্যার গসাগু হবে 23, আর এগুলোর ভিতরে গসাগু হচ্ছে x, তাই আমরা x সমান 23 লিখে নিলাম। এবার দেখুন এই x এর মানগুলো বসিয়ে দিন, অর্থাৎ এই যে প্রথমটার জায়গায় 23 হবে, দ্বিতীয়টার জায়গায় 2:23 হবে এবং তৃতীয়টার জায়গায় 3:23 হবে। ব্যাস, আমাদের অ্যান্সার হয়ে যাবে 23:46:69। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে, তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার হয়, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন একটা দণ্ডায়মান ব্যক্তিকে যখন ট্রেনটি অতিক্রম করছে, তার মানে সে তার নিজের দূরত্ব বা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে 90 মিটার ট্রেনটির দৈর্ঘ্য। নেক্সট দেখুন এখানে বলা আছে একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চাই। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যাহত রয়ে গেল। অব্যাহত সেনার সংখ্যা কত, মানে অবশিষ্ট সেনার সংখ্যা কত যারা সেই বর্গরূপের ভিতরে ঢুকতে পারল না। তো এটার জাস্ট আপনারা এটাকে বর্গমূল করে দেবেন বা রুট করে দেবেন যেটাকে বলে, সেটা যদি আপনারা করেন তাহলে দেখবেন আমি এখানে করে নিয়েছি। এখানে করার পরে আপনার 81 অবশিষ্ট থাকবে, তো সেটাই হয়ে যাবে আপনার অ্যান্সার 81। নেক্সট বলা আছে 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলির যোগফল নির্ণয় করো। তো এখানে দুটো 2 আছে,
প্রথম 2 এর স্থানীয় মান হচ্ছে 2000। যে স্থানে আর কি 2 থাকে বা যে স্থানে সেই সংখ্যাটা থাকে তাকে বলা হয় ওই সংখ্যার স্থানীয় মান। তো প্রথমটার ক্ষেত্রে 2 এর স্থানীয় মান হচ্ছে 2000, কারণ এখানে 2 দেবো, বাকিগুলোকে আমরা শূন্য বসিয়ে দেবো। আর সেকেন্ড ক্ষেত্রে এই যে 2 এর স্থানীয় মান হবে 20, তো সেটাকে আমরা যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 2020। নেক্সট যে অঙ্কটা আছে এখানে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। ঠিক আছে, আবার বলা আছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল যদি 51 হয়, পুত্রের বয়স কত? শর্তানুসারে জাস্ট আপনারা করে নিন। আমি এখানে পুত্রের বয়স x ধরেছি, তাহলে প্রথম সূত্র অনুসারে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাই আমি 9x করে দিয়েছি। দ্বিতীয় সূত্র অনুসারে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তাই আমি এখানে 8x করে দিয়েছি। এবার বলা আছে পিতা মাতার বয়সের যোগফল 51, তাই আমি এই যে পিতার বয়স যেটা পেয়েছি আর মাতার বয়স যেটা পেয়েছি এটাকে যোগ করে দিয়েছি, মানে সমান করে দিয়েছি 51 সঙ্গে। এবার এটার ক্যালকুলেশন করেছি, x এর মান বেরিয়ে গেছে 3, অ্যান্সার হয়ে যাবে 3 বছর। নেক্সট দেখুন এখানে বলা আছে -11 এবং +11, মানে কিছু নেই মানে +11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক, মানে 2 এর গুণিতকও হতে পারে 3 এর গুণিতকও হতে পারে, কতগুলো সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। তো আপনারা জাস্ট লিখে নেবেন। এখানে দেখুন 10 হচ্ছে 2 এর গুণিতক, 9 হচ্ছে আবার 3 এর গুণিতক, এইভাবে আপনারা লিখবেন। দেখবেন 2 আর 3 এর গুণিতক আপনারা পাবেন মাইনাসের দিক থেকে 7টা। দেখুন 1 2 3 4 5 6 7। আর প্লাসের দিক থেকেও পাবেন, যেহেতু মাইনাসের দিক থেকে পেয়েছেন, প্লাসের দিক থেকেও 11 পর্যন্ত যেতে হলে আপনি পাবেন হচ্ছে 7টা, 7 দুগুণে 14, এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার এর মাঝখানে কিন্তু একটা সংখ্যা আছে 0, যেটা মানে 2 আর 3 এর গুণিতক হয়, কারণ 2 শূন্য 0 হয়, 3 শূন্য 0 হয়। সেটাকে যদি আপনারা ধরেন তাহলে হয়ে যাবে অ্যান্সার 15 নতুবা 14। এটা আপনারা নিজের কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কোনটা অ্যাকুরেট অ্যান্সার করা উচিত। আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখুন একটা অঙ্ক আছে, এখানে বলা আছে 12 16 32 68 132, তারপরে সংখ্যাটা বার করতে হবে। তো এর ভিতরে সম্পর্ক প্রথমে বার করতে হবে, সেই সম্পর্ক অনুসারে লাস্টের সংখ্যাটা আমাদের বার করতে হবে। তো এগুলোকে যদি আপনারা একটু ভাঙেন তাহলে 12 সমান 3 ইন্টু 4, 16 সমান 4 ইন্টু 4, 32 সমান 4 ইন্টু 8, এইভাবে কিন্তু আমি বাকি দুটো লিখে নিয়েছি। এবার দেখুন এখানে এই যে মানে এখানে সবগুলোর ভিতরে কিন্তু কমন হচ্ছে 4, তাহলে 4টাকে আমি বর্তমানে সরিয়ে দিলাম। তাহলে যে সংখ্যাটা থাকলো, মানে যে সংখ্যাগুলো থাকলো, এক্ষেত্রে আপনার থাকবে 3, এক্ষেত্রে আপনার থাকবে 4। দেখুন আমি এখানে লিখে নিয়েছি। তো এগুলোর ভিতরকার অন্তর বা বিয়োগফল আপনারা বের করুন। মানে 3 আর 4-এর ভিতরে 1-এর পার্থক্য, 4 আর 8-এর ভিতরে 4-এর পার্থক্য। তো এইভাবে কিন্তু আমি লিখেছি, কিন্তু এতেও কিন্তু আপনার এই জিনিসটা ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না। তার অন্তর কি সেটা আপনারা এখানে বার করে নিন, বা মানে যেগুলো উত্তর বার হলো তার অন্তরগুলো আপনারা একটু বার করে নিন। তো তার অন্তরগুলো যখনই বার করবেন দেখবেন একটা সম্পর্ক পেয়ে যাবেন। 3-এর পরে 5 আসছে, 5-এর পরে 7 আসছে, মানে 2-এর ডিফারেন্স হচ্ছে, তাহলে 7-এর পরে কিন্তু অবশ্যই 9 হবে। আর এই 9 আপনারা 16-র সঙ্গে যোগ করে দিন, এই সংখ্যাটা পেয়ে যাবেন 25। আবার এই 25 আপনারা এই 33-এর সঙ্গে যোগ করে দিন, আপনারা পেয়ে যাবেন 58। এবার এখানে যে 58 পেলেন, এই 58কে আপনারা 4 দিয়ে গুণ করে দিন, অ্যান্সার হয়ে যাবে 232 আমাদের অ্যান্সার। এই অঙ্কটা অন্যভাবেও করা যায়, আরও শর্টকাট টিক্স থাকতে পারে, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন যাতে সবাই সেটা জানতে পারে। তো নেক্সট একটা অঙ্ক আছে, এখানে বলা আছে x 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে এবং y ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো, এখানে কিন্তু কত সেকেন্ড বা মিনিটে পরাজিত করলো সেটা চাইনি, কত দূরত্বে পরাজিত করেছে সেটা চেয়েছে। তো এখানে দেখুন এক্স আমি ধরে নিলাম, এক্স 8 মিনিট 40 সেকেন্ড, এটাকে আমি একটু কনভার্ট করে নিচ্ছি, আপনার টোটালটাকে আমি মিনিটে কনভার্ট করে নিচ্ছি। তো মিনিটে যদি আমি কনভার্ট করি তো আমাদের হয় 26/3 মিনিট। আর এই দূরত্বটা মানে এক্স 1 কিলোমিটার অতিক্রম করছে এই যে 26/3 মিনিটে, এবং ওয়াই অতিক্রম কিন্তু করছে এই দূরত্বটা 10 মিনিটে। তো এখানে আমি ওয়াই এর ক্ষেত্রে একটু বার করে নিচ্ছি, ওয়াই 10 মিনিটে যায় 1 কিলোমিটার, মানে ওয়াই 26/3 মানে মিনিটে কত যাবে সেটা আমরা একটু বার করে নেব। তো ওয়াই 10 মিনিটে যায় 1 কিলোমিটার, 1 মিনিটে কত যাবে, আর 26/3
3 মিনিটে কত যাবে সেটা আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনের পরে বার হয়ে যাবে 26/30, মানে 26/30 কিলোমিটার কিন্তু এত মিনিটে সে যাচ্ছে। তাহলে বাকি কত থাকলো সেটা কিন্তু আমাদের বার করতে হবে। টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটারের থেকে 26/30 কিলোমিটার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যায় 4-30 কিলোমিটার। এটাকে যদি আপনারা মিটারে কনভার্ট করেন তাহলে এই 4/30 ইন্টু আপনাকে গুণ করতে হবে হাজারের সঙ্গে, কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার। তো সেটাকে আপনারা গুণ করে একটু কাটাকাটি করবেন, দেখবেন এই যে 133/1/30 হয়ে যাবে অ্যান্সার। দেখুন আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমার মুখের ভাষাটা একটু আটকে যেতে পারে বা একটু সমস্যা হতে পারে। আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন। 70 নম্বরে যে অঙ্কটা আছে, একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী এবং 70% ছাত্র পাস করেছে। মোট পাশের হার যদি 75% হয় তাহলে কত ছাত্র ওই পরীক্ষায় উপস্থিত ছিল? তো এক্ষেত্রে এখানে দেখুন গার্লস আমি লিখে নিয়েছি 85% এবং বয়েজ লিখে নিয়েছি 70%। তো এখানে আপনারা 85 লিখে নিন, এখানে 70 লিখে নিন, আর এই নিচটাই লিখে নিন 75। এবার এই কোনাকুনি আপনারা বিয়োগ করুন আর এই কোনাকুনি আপনারা বিয়োগ করুন, দেখবেন যে রেশিওটা আমরা পাবো সেটা হচ্ছে আপনার গার্লস এবং বয়েজের রেশিও পাবো, সেটা হচ্ছে 5:10। এটাকে ছোট করে নিন, 1:2 রেশিও পেয়ে যাব। এবার টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে 480 জন, 2 ভাগের 3 ভাগ হচ্ছে ছাত্রকে বোঝাচ্ছে, তাই এটাকে গুণ করে দিন, অ্যান্সার হয়ে যাবে 320। ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? দেখুন বিকাল 4:40, সকাল 4:40 সময় একই রকমই ঘটনা ঘটবে, তাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন এই যে ঘড়ি, এই ঘড়ির টোটাল 12টা ভাগ থাকে, আর সেই ভাগগুলো মানে প্রত্যেকটা এক ভাগের জন্য কোণ হয় 30 ডিগ্রি, কারণ এই টোটাল কোণটা হয়ে যায় 360 ডিগ্রি। সেটাকে যদি আপনারা 12 দিয়ে ভাগ করেন তাহলে পার ভাগ মানে একটা ঘরের জন্য যে কোণের ডিফারেন্ট হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি হয়। এবার দেখুন এখানে বলা আছে 4:40, এই যে দুটো কাটা এই ধরনের মতন মানে এইভাবেই আর কি থাকবে। তো এই কাটাটা দেখুন 4:40, এখানে দেখুন এই কাটাটা কিন্তু এখান থেকে এইটুকুনি ডিফারেন্স, মানে এই কোণটা আমাদের বার করতে হবে। তো এই যে কাটাটা আছে এটা 5টা পেরিয়ে 6টা আসছে, মানে এক ঘর, 6টা পেরিয়ে 7টা আসছে 2 ঘর, 7টা পেরিয়ে 8টা আসছে 3 ঘর। 3 ঘরের জন্য সে অতিক্রম করবে, আমি এখানে সেই জন্য 3 লিখে নিয়েছি। আর এইটা দেখুন এখানে কিন্তু আপনারা খেয়াল করুন, এই যে 4:40 বাজে ঘড়িতে, মানে 4:20 একটা অংশ ধরে নিলাম, 4:40 একটা অংশ ধরে নিলাম এবং 5টা একটা অংশ ধরে নিলাম, মানে 3টে ভাগ হচ্ছে। 20-তে একটা ভাগ হচ্ছে, আপনার 40-এ একটা ভাগ হচ্ছে, 60-এ একটা ভাগ হচ্ছে, যেহেতু আপনার 60 মিনিটে হয় হচ্ছে 1 ঘন্টা। সেই হিসাবে এই যে ডিফারেন্সটা মানে এই যে দূরত্বটা এটা থাকবে আপনার 1/3 অংশ, মানে 3 ভাগের, এই ঘরটার 3 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগ এগিয়ে চলে এসছে আর 1 ভাগ বাকি আছে। তো সেই জন্যই আমরা লিখে নিয়েছি 3 পূর্ণ 1/3। এটাকে আমরা 30 ডিগ্রির সঙ্গে গুণ করে দেবো, আমাদের অ্যান্সার হয়ে যাবে 100। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখুন বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057 এর সঙ্গে যোগ হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে। তো খুব সহজ একটা ব্যাপার, 23 দ্বারা আপনারা 1057কে ভাগ করে দিন, অবশিষ্ট থাকবে দেখবেন 22, আর এই 22-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে সেটা আবার 23 হয়ে যায়, মানে আরও একবার, কিন্তু এখানে যে 45 বার গেছে সেটা 46 বার চলে যাবে, মানে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1। তারপরে দেখুন গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করে। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে আবার গোপালকে বিক্রি করতে চাইলো। আর গোপাল যদি এই শর্তে রাজি হয় তাহলে গোপালের লাভ হবে না লোকসান হবে? মানে গোপালের কাছে ফোন ছিল, সেই ফোনটা সে একবার রামকে বিক্রি করলো 10% লাভে, আবার রাম কিছুদিন পরে বা সঙ্গে সঙ্গেই তাকে আবার বিক্রি করলো, মানে সে যে টাকায় কিনেছিল সেই টাকার থেকে 10% লসে বা লোকসানে বিক্রি করলো। এবার গোপালের লাভ হলো না লোকসান হলো? তো আমরা এখানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ধরে নেবো 100 টাকা বোঝার সুবিধার্থে। এবার সেলিং প্রাইস মানে গোপাল যখন বিক্রি করলো 110 টাকায় বিক্রি করলো, যেহেতু 10% লাভ ছিল। এবার
এই যে গোপাল মানে রামকে তো বিক্রি করলো, তারপরে রাম আবার গোপালকে বিক্রি করতে চাইলো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইস হবে, দ্বিতীয় ক্ষেত্রে এইটা হয়ে যাবে ক্রয় মূল্য, আর সেলিং প্রাইস মানে লসে বিক্রি করলো, তাই 10% লস, তাই আমরা এইটাকে ক্রয় মূল্য ধরবো দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে এইটা ইন্টু 90/100 হবে, তো এটা হয়ে যাবে 99। মানে দ্বিতীয় ক্ষেত্রে গোপালকে রাম বিক্রি করলো ফোনটা 99 টাকায়, আর গোপাল কিন্তু 100 টাকায় বিক্রি করেছিল, তার মানে সে 99 টাকায় তার কাছ থেকে কিনলো, তাহলে কিন্তু 1% অবশ্যই তার লাভ হবে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। তো তারপরের যে অঙ্কটা আছে এই অঙ্কটার অ্যান্সারের সঙ্গে মিলবে না, আমার মনে হয় অঙ্কটা ভুল আছে, আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবেন। তবে আমার ক্ষেত্রে যে অ্যান্সারটা এসছে আমি এখানে এক্স ধরে নিয়েছি জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, আর এর জায়গায় তো গুণ হয় আপনারা জানেন, তো সেই হিসাবে আমার অ্যান্সার হয়ে গেছে 100। তো এটাই মনে হয় অ্যান্সার হবে, তাও আপনারা একটু নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। 75 নম্বর অঙ্ক যেটা আছে সেটা আপনারা একটা কাজ করবেন, প্রথমে এই অংশটা করবেন, তারপরে এই অংশটা যেই টোটাল হয়ে যাবে তারপর এই অংশটার থেকে এই অংশটা করবেন, তারপরে বাকিটা করবেন, দেখবেন এক্স এর মান হয়ে যাবে 13/10। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে মান নির্ণয় করুন। তো এই মান নির্ণয়টা আপনারা কিভাবে করবেন একটু বলে দিই। আপনারা দেখুন এখানে দেয়া আছে 999 পূর্ণ 1/7, এর মানে আমরা কি লিখতে পারি, এর মানে আমরা লিখে নিতে পারি 999 প্লাস 1/7, একই ব্যাপার একই লেখা, এইটাই আর কি পূর্ণ হিসাবে বলে, বা এরকম থাকলেই কিন্তু পূর্ণ হিসাবে আমরা করে নিই। তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 999 প্লাস আমরা লিখে নিতে পারি। তো এখানে দেখুন 999 কতগুলো আছে, 1 2 3 4 5 6টা, তো আমরা এখন 6টা 999কে গুণ করে নেব, 6 ইন্টু 999, এটাকে আলাদাভাবে রাখলাম, দিয়ে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। বাকি কি কি পড়ে থাকবে দেখুন, এখানে 1-এর 7 পড়বে, এখানে 2-এর 7 পড়ে থাকবে, এখানে 3-এর 7 পড়ে থাকবে, এখানে 4-এর 7 পড়ে থাকবে, তো এইভাবে এগুলো পড়ে থাকবে। তো এগুলোর যদি লসাগু করেন তাহলে 7ই হয়, উপরের গুলোকে যোগ করে দিন, যোগ করে আপনারা একটু কাটাকাটি করবেন, মোটামুটি আপনাদের হয়ে যাবে এখানে 3। আর এই যে 6 ইন্টু 999 এটাকে একটু গুণ করে নেবেন, দেখবেন 5994 হবে, আর এটা হয়ে যাবে আপনার 3, মানে যোগ করে কাটাকাটি করে দেবেন, এখানে 3 হয়ে যাবে, তো এখানে 3 যোগ করে দেবেন, তাহলে হয়ে যায় 5997, এটাই হয়ে যাবে আপনার অ্যান্সার। তারপরে বলা আছে একটি শহরে জনসংখ্যা বলা আছে, দেখুন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 2.5 লক্ষ, তাই তো 2.5 লক্ষই তো আছে, আমি আর একবার দেখে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, হ্যাঁ 2.5 লক্ষ। বলা আছে প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পরে জনসংখ্যার বৃদ্ধি কত হবে, মানে চক্রা বৃদ্ধি আকারে বৃদ্ধি পাবে, মানে প্রথম বছর যা বৃদ্ধি পেয়ে হবে দ্বিতীয় বছর সেইটাই আবার 2% বৃদ্ধি পাবে। তো এটার একটা সূত্র আছে, a ইজিক্যাল টু পি ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম, মাথার উপরে এন দিয়ে দিলাম, এন মানে হচ্ছে কত বছর সেই সংখ্যাটা, তো এখানে 2 বসিয়ে দিলাম, আর এখানে আর মানে কত হারে বৃদ্ধি পাচ্ছে, এখানে আমি 2 বসিয়ে দিলাম, এখানে 100 আছে, এখানে 1 আছে সেম, আর এই পি এর জায়গায় আমি বসিয়ে দিলাম এই যে যে মোট যে জনসংখ্যাটা ছিল। তো এবার একটু ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করলে মোটামুটি হয়ে যায় আপনার 2,60,100 মতন, তো মানে টোটাল লোক সংখ্যা বেড়ে হয়, তো এটার থেকে এটাকে মাইনাস করে দিন, বা এটার থেকে এই একই সংখ্যা এটাকে মাইনাস করে দিন, আপনার হয়ে যাবে 10,100 জন। তো এক্ষেত্রে একটু বলে রাখি, এই জায়গাটায় আমরা কি করেছি, এটাকে প্রথমে আমরা যোগ করে নিয়েছি, যোগ করে 2 বার এটাকে বসিয়ে দিয়েছি, কারণ এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাকে করতে গেলে আরো ঝামেলা হবে, তাই আমরা 2 বার বসিয়ে দিয়েছি যাতে কাটাকাটিতে সুবিধা হয়। তারপরে দেখুন এখানে বলা আছে একজন ব্যক্তি 90 মিনিটে সাইকেল চড়ে 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে, খুব সহজ, মাথা একেবারে খাটাবেন না। দেখুন এখানে কি বলা আছে, 90 মিনিট মানে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় যায় 12 কিলোমিটার, 3 ঘন্টায় কত যাবে, সিম্পল 2 দিয়ে গুণ করে দিন, 12 দুগুণে 24, মানে 1.5 ঘন্টায় যায় 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে 24 কিলোমিটার, ব্যাস। নেক্সট দেখুন বলা আছে অনিতা একটি বাইসাইকেল 3,200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো, খুব সহজ, এটার থেকে এটা মাইনাস করে দিন, মুখে মুখে হয়ে যাবে 2,960 টাকা। নেক্সট একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিভাবে করবেন আমি বলে দিই, এই যে এর আছে, এর জায়গায় সব গুণ চিহ্ন বসিয়ে দিন, দেখুন এখানে কিছু বলা নেই, শুধু এর বলা আছে, গুণ চিহ্ন বসিয়ে দিন, তারপরে যতটা কাটাকাটি করা যায় করে নিন, দিয়ে যেটা যাবে না সেটাকে গুণ করে দিন, দেখবেন অ্যান্সার হয়ে যাবে 728। নেক্সট আছে 81 নম্বরের একটা কোশ্চেন, এটা একটু জটিল, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন বলা আছে রাকেশ এবং মোহনের গড় বয়স
15, মোহন এবং রমেশের গড় বয়স 12, রাকেশ এবং রমেশের গড় বয়স 13, তাহলে মোহনের বয়স কত? তো এখানে আমরা রাকেশ, মোহন এবং রমেশ, তো এই তিনজনকে আমরা এক্স ওয়াই জেড হিসাবে লিখে নিয়েছি। তো এবার রাকেশ এবং মোহন এক্ষেত্রে কিন্তু এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে, মানে দুটোকে যোগ করে নিচ্ছি, দুটোকে যোগ করলে এই যে গড় বয়স 15 আছে, তাই আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিয়েছি 30। সেম ভাবে আমরা ওয়াই প্লাস জেড করে নিয়েছি 24 এবং এক্স প্লাস জেড করে নিয়েছি 26। তো এবার দেখুন এই যে তিনটে আর এই যে তিনটে দুপাশে আমরা জাস্ট যোগ করে দিচ্ছি, আর এখানে যদি আমরা যোগ করি সব দুটো দুটো করে আছে, এক্স দুটো, ওয়াই দুটো, জেড দুটো, তাই আমরা এখানে লিখে নিয়েছি 2x প্লাস ওয়াই প্লাস জেড সমান 80। 80 কিভাবে হলো? এই যে 24, 26 আর 30 আমরা যোগ করে দিয়েছি, আমাদের অ্যান্সার হয়ে গেছে 80। এবার এই 2 দিয়ে 80কে ভাগ করে দিয়েছি, 40 হয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হয়ে গেছে 40। এবার দেখুন এই সমীকরণের ভিতরে আমরা এক্স প্লাস জেড এর মানটাকে বসাবো। এক্স প্লাস জেড এর মান আমরা কোথায় পাবো? এই যে দেখুন দেয়া আছে এক্স প্লাস জেড সমান সমান 26। তো আমরা এক্স প্লাস জেডটাকে পাশাপাশি নিয়ে আসবো, ওয়াইটাকে একটু সরিয়ে দেবো, মানে এখানে আমি আর কি স্টেপ গ্যাপ করেছি, এখানে জায়গা ছিল না সেই জন্য। তো এখানে আপনারা যখনই এক্স প্লাস জেড এর মানটা 26 বসিয়ে দেবেন, তখনই এখানে ওয়াই এর মানটা বেরিয়ে যাবে 40 মাইনাস 26 সমান হয়ে যাবে 14। তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট দেখুন এখানে একটা অঙ্ক বলা আছে, পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করলো। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যে পরিমাণ বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে, এবং পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত? তো এটা বার করতে হবে। বার করতে গেলে সিম্পলি আমরা এখানে 8টাকে কমন রেখে করব। এখানে দেখুন কিউ সমান আর ইন্টু 2/3 কেন করে নিয়েছি? এখানে বলা ছিল পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যে পরিমাণ বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। তো এক্ষেত্রে আমরা কিউ সমান প্রথমে আমরা এই যে 2/3 বাই আর, মানে এই যে এই কথাটা আমরা লিখে নিয়েছি, আর এটাকে আপনারা যদি একটু ইয়ে করেন 2r/3 হয়, সেটাই আমরা লিখে নিয়েছি। এবং পি, পি সমান কি? এই যে পি, পি সমান বলা ছিল কিউ ইন্টু 3। এই যে পি তার 3 গুণ বিনিয়োগ করে, কার? এই যে তারটা কার? এটা হচ্ছে কিউর 3 গুণ বিনিয়োগ করে, তার মানে আমরা পি সমান কিউ ইন্টু 3 লিখেছি। আর এই যে কিউ এর মান কত? 2r/3, সেটাই আমরা এখানে বসিয়ে দেবো 2r/3, 3 কেটে যাবে, আমাদের এখানে পড়ে থাকবে 2r, মানে আমরা সব আর এ নিয়ে আসছি। এবার আমরা পি ইস টু কিউ ইস টু আর আমরা কি করতে পারি? এখানে কিন্তু প্রথমে হবে হচ্ছে 2r, যেহেতু পি সমান 2r, তারপরে কিউ সমান 2r/3, সেটাই করেছি, আর আর সমান তো আরই হবে। তো এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন, কাটাকাটি করেন, দেখবেন 6:2:3 হয়ে যাবে। তো আমরা এই রেশিও পর্যন্ত তো বুঝতে পেরেছি, কারণ 8টাকে আমরা তুলে দিচ্ছি 3টের থেকেই, এখানে 2:2:3 হবে। তো এবার দেখুন এটাকে কিভাবে তুলবেন? প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দিন, দেখবেন নিচের 3টা উঠে গেছে, ব্যাস এখানে অ্যান্সার হয়ে যাবে 6:2:3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন একজন মুদি 2 টাকা 4 পয়সা প্রতি কেজি দরের গম এবং 2 টাকা 88 পয়সা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মেশালে মিশ্রিত গমের প্রতি কেজির দর হবে 2 টাকা 52 পয়সা। তো সিম্পলি আপনারা এখানে 2 টাকা 4 পয়সা লিখে নিন, 2 টাকা 88 পয়সা লিখে নিন, আর এই যে একটু নিচের দিকে লিখে নিন 2 টাকা 52 পয়সা। এবার এই বরাবর আপনারা বিয়োগ করুন, আর এই বরাবর আপনারা বিয়োগ করুন, সবসময় বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করবেন, ব্যাস। তারপরে আপনারা রেশিওটা লিখে দিন, এইটা বাই এইটা, আপনারা একটু কাটাকাটি করবেন বা এই দশমিকগুলো তুলে দেবেন, দেখবেন এখানে একটা রেশিও আসবে বা এখানে একটা ভগ্নাংশ আসবে 3/4, আর এটাই হয়ে যাবে রেশিও 3:4। নেক্সট দেখুন 84 নম্বরে একটা অঙ্ক আছে। এখানে বলা আছে কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65 মানে 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? শর্তানুসারে আমরা করে নিয়েছি, আমরা জানি না সংখ্যাগুলো, সেই জন্য আমরা এক্স এবং ওয়াই ধরে নিয়েছি, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। তো এক্স বাই ওয়াই সমান হচ্ছে ওয়াই
ইন্টু 65/100, এটা হচ্ছে 65% হবে, সেটাকে আমরা ডাইরেক্ট লিখে নিয়েছি 65/100। তো এটাকে একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন x/y সমান হয়ে যাবে 13:10। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখুন এখানে একটা অঙ্ক আছে, এখানে বলা আছে একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও, মানে খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপরে 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা তার ধার্য মূল্য কত হবে? মানে ধার্য মূল্যের উপরে 10% ডিসকাউন্ট যাবে, আবার যে টাকাটা হবে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যে সে কিন্তু 20% লাভ করছে, আর ওই পণ্যের ক্রয় মূল্য ছিল 450 টাকা। তাহলে আমাদের ধার্য মূল্য বার করতে হবে, অর্থাৎ মার্কেট প্রাইস বার করতে হবে। ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস। তো এখানে ডিসকাউন্ট পার্সেন্ট কত? 10%, এবং প্রফিট কত হচ্ছে? 20%। এবার দেখুন আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রানুসারে কি করা যায়, ক্রয় মূল্য সমান আমরা 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট করে দিতে পারি, আর এখানে মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য সমান 100 প্লাস প্রফিট, মানে প্রফিটের পার্সেন্ট সেট করে দিতে পারি। তো এখানে আপনারা এই পার্সেন্টটাকে বিয়োগ করে দিন, মানে 90, আর এখানে হয়ে যাবে 120। তাহলে 90 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 120 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 120/90, আর 450 টাকা যদি হয় 450 আপনারা গুণ করে দেবেন, এখানে কাটাকাটি যাবে, একটু ক্যালকুলেশন করে নেবেন, অ্যান্সার হয়ে যাবে 600 টাকা। নেক্সট অঙ্কে এবার আমি চলে যাব। বলা আছে যদি 15টি ডিমের আর কি ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? দেখুন এখানে 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা বলা আছে, একটি ডিমের ক্রয় মূল্য কত সেটা বার করব, এবং 4 ডজন মানে কত? 4 × 48টা ডিম। তো 48টা ডিমের ক্রয় মূল্য কত? জাস্ট আপনারা ঐকিক নিয়মে করবেন, অ্যান্সার হয়ে যাবে 240 টাকা। খুব সহজ সহজ অঙ্ক দিয়েছে। তো তারপরে দেখুন নিম্নলিখিত সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর ভিতরে বড় সংখ্যাটা কিন্তু বার করতে হবে। তো এখানে বড় সংখ্যাটা বার করা খুবই সহজ। এখানে আপনারা সবকটা সংখ্যার লসাগু করে নিতে পারেন, নিচেরগুলোর লসাগু, তারপরে ওপরে মানে লসাগু অনুসারে ওপরেরটার সঙ্গে গুণ করে নিতে পারেন, সেই হিসেবেও করতে পারেন। আর সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনারা দুটো দুটো করে করবেন, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমি ধরে নিলাম, ধরে আপনারা গুণ করে দেবেন, কোনাকুনি গুণ করবেন, এই কোনাকুনি গুণ করে এপাশে লিখবেন, আর এই কোনাকুনি গুণ করে এপাশে লিখবেন। এবার যার মাথার উপরের গুণটা বেশি হবে সেই সংখ্যাটা হয়ে যাবে বড়। তো এক্ষেত্রে সংখ্যা মানে 11-14 হয়ে যাবে বড়। এবার 11-14 এটার সঙ্গে করা হয়ে গেল, এবার এটার সঙ্গে করব, এটার সঙ্গে যদি আমি করি সেক্ষেত্রেও কিন্তু আমার এখানে 44 আসছে, যেমন 4-11 44 আর 3-14 42। তো সেক্ষেত্রেও কিন্তু 11-14 বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। তো তারপরে 11-14 সঙ্গে এই যে 10-13 করে নেবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের 11-14ই বড় হবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 11-14। তারপরে যে অঙ্কটা আছে এখানে বলা আছে 300 টাকা PQR এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে? তো এক্ষেত্রে আমি এই যে কিউ এখানে বলা আছে কিউ কিউ হচ্ছে পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, তাই আমি পি প্লাস 30 লিখে নিয়েছি। আর এখানে দেখুন আর বলা আছে কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে আর সমান আমি লিখে নিয়েছি কিউ প্লাস 60। আবার এই কিউর মান কত? পি প্লাস 30, তাই আমি এখানে লিখে নিয়েছি পি প্লাস 30 প্লাস 60 মানে পি প্লাস 90। তো এবার শর্তানুসারে কি বলা আছে? 300 টাকা ভাগ করে দেওয়া হচ্ছে তিনজনের ভিতরে। তো এখানে পি প্লাস কিউ প্লাস আর সমান হয়ে যাবে 300। এখানে পি এর মানটা আমরা পাবো না, কিন্তু বাকি যে দুটো আছে সেই দুটোর মান আমরা বসিয়ে দেবো, যে দুটোর মান এখানে তৈরি করে নিয়েছি। তো সেটা বসিয়ে দিন, এখান থেকে আপনাদের যে অ্যান্সারটা বা এখান থেকে পি এর মান বেরিয়ে যাবে 60। তো আমাদের পি এর মান 60 বেরিয়ে গেল। এবার পি এর মান যেহেতু বেরিয়ে গেছে আমরা এখানে পি এর মানটা বসিয়ে দেবো, কিউ এর মান পেয়ে যাব। তারপরে এইভাবে আমরা আর এর মানটাও বের করে ফেলবো। তো তিনটে মান চলে আসবে 60, 90 আর 150। আর আপনারা এটাকে একটু ইস্টুতে কনভার্ট করে নেবেন, একটু কাটাকাটি করে নেবেন বা ভাগ করে নেবেন, দেখবেন 2:3:5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখুন এখানে বলা আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রেই 0 অবশিষ্ট থাকে, কিন্তু যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। দেখুন
এখানে একটা জিনিস করবেন, প্রথমে এই সংখ্যাগুলো লসাগু বার করে নেবেন, আর এই সংখ্যাগুলো লসাগু যদি বার করে নেন তাহলে হয়ে যায় 72। আর সেই 72কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগশেষ থাকে 7। তো আমাদের একেবারে শর্তের সঙ্গে মিলে যাচ্ছে, তো অ্যান্সার হয়ে যাবে আমাদের 72। তারপরে দেখুন এখানে বলা হয়েছে যে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে, মানে 800 টাকা ধার করে 6% সুদে, নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? এখানে প্রথমে আমরা I1 বার করব। তো I1 কি হবে? I1 এর ক্ষেত্রে 800 ইন্টু 6 হবে, এই যে 800 ইন্টু 6 ইন্টু টি বাই 100 হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমরা 48টি বার করে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে যে আমাদের I2 সেটা হবে হচ্ছে মানে এই যে এইটার ক্ষেত্রে আর কি 600 ইন্টু 10 ইন্টু টি বাই 100। তো এবার শর্তানুসারে বলা আছে যে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তো উভয়ের ঋণ পরিশোধ, ঋণ কত নিয়েছিল? এক্ষেত্রে নিয়েছিল 800 টাকা, আর এই যে নরেশ এক্ষেত্রে নিয়েছিল 600 টাকা, মানে সুরেশ 800 টাকা, নরেশ 600 টাকা। তো সেটাই আমরা যোগ করে দেবো I1 এবং এটা যোগ করব I2 এর সঙ্গে, আর এটাকে এই দুটোকে আমরা সমান করে নেব। এবার আপনারা এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা একটু বার করে নিন, কারণ এই যে I1 এর মান দেখুন এখানে বলা আছে 48টি, এবং I2 এর মানও কিন্তু এখানে বলা আছে 60টি। সেই হিসাবে আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন, দেখবেন টি এর মানটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। টি মানে হচ্ছে টাইম, আর সেটাই বেরিয়ে যাবে 16×2=3। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট দেখুন এখানে বলা আছে যে 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? দেখুন 49 জন টোটাল ছাত্র, এর ভিতরে বালক আছে বালিকা আছে। তো আমি এখানে ধরে নিচ্ছি, এখানে দেখুন অনুপাত বলাই আছে 4:3, বালিকা ও বালকের অনুপাত। তো এখানে গার্লস আছে 4x এবং বয়েজ আছে 3x, সেটা আমি এখানে ধরে নিলাম। এবার এই যে 4x প্লাস 3x সমান হয়ে যাবে 49, কারণ এই দুটোকে যোগ করলে টোটাল ছাত্র হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা x এর মান পেয়ে যাব 7। সেক্ষেত্রে কিন্তু আমরা গার্লসের পরিমাণ কত প্রথম অবস্থায় সেটা আমরা বার করতে পারবো, সেটা হয়ে যাবে 28, কারণ x এর মান আপনারা বসিয়ে দিন, এখানে 7x এর মান 4 দিয়ে গুণ করে দিন, 28 হয়ে যাবে। আর এক্ষেত্রে x এর মান বসালে এটা হয়ে যাবে 21। তো 21 জন বয়েজ আছে আর 28 জন গার্লস আছে। এবার 4 জন গার্লস চলে গেল, তাহলে নতুন অনুপাত হবে 28 - 4:21, মানে 21 এর জায়গায় থাকবে, কিন্তু 28-এর থেকে 4 জন কমে যাবে, কারণ 4 জন বালিকা চলে গিয়েছে। তো নতুন অনুপাত হবে 24:21, যেটাকে আমরা ছোট যদি আমরা করি তাহলে হয়ে যাবে 8:7। নেক্সট হচ্ছে যে অঙ্কটা আছে, বলা আছে আজ সোমবার হলে 64 দিন পরে কি বার হবে? দেখুন 7 দিনে একটা সপ্তাহ কমপ্লিট হয়, মানে আজকে যদি সোমবার হয় 7 দিন পরে আবার সোমবার হবে। তাই আমরা 7 দিয়ে 64কে ভাগ করে দেবো। এখানে ভাগ থাকবে মানে 1, মানে ভাগ শেষ, ভাগ নয়, ভাগ করার পরে এখানে ভাগ শেষ থাকবে 1। আর এক্ষেত্রে এই যে একটা মানে একদিন হচ্ছে এক্সট্রা, তার মানে 63তম দিনকে কিন্তু আবার সোমবার হবে। আর এখানে 1 যেহেতু ভাগশেষ আছে, তার পরের দিন কি হবে? মঙ্গলবার। তাহলে সোম প্লাস 1 মানে মঙ্গলবার, ও মঙ্গলবার হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে দেখুন এখানে অঙ্ক আছে 8,930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট কত সুদ পাওয়া যাবে? এখানে শুধুমাত্র সুদটা বার করতে হবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে I সমান PTR বা PRT/100। আপনারা জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিন, ক্যালকুলেশন করুন, 3,552 টাকা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখুন বলা আছে 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা। এখানে আপনারা কিন্তু ভুল করবেন না, এখানে দেখুন 1 ডজন বলা আছে মানে 12টা। জোড়া মোজা মানে কি? জোড়া মোজা বলতে যে 1 ডজন জোড়া মানে আপনার 12×2=24 সেরকম কিন্তু নয়। এখানে জোড়া মোজা মানে জাস্ট আপনাকে বুঝিয়েছি আর কি, জোড়া মোজা। এখানে দেখুন কয় জোড়া মোজা ক্রয় করা যাবে, মানে 24 টাকায় কয় জোড়া মোজা। জোড়া মোজা কিন্তু আলাদা, মানে এই ফর্মটা কিন্তু আলাদা ফর্ম, মানে একসঙ্গে ধরুন এটা একটা নাম, এই হিসাবে ধরে নিতে হবে। এই জোড়া মানে কিন্তু আপনি 2 ধরবেন না কখনোই, ঠিক আছে? তো যাই হোক 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে দেয়। তো আমরা এখানে মানে যেটা হচ্ছে সেলিং প্রাইস সেটা আমরা এখানে বার করে নেব।
আর এখানে ডিসকাউন্ট হচ্ছে 80, মানে 10% ডিসকাউন্ট হচ্ছে 80 টাকার। তো 80 টাকার 10% ডিসকাউন্ট করে হয় 72 টাকা, সেটাই আমরা এখানে বার করে নিয়েছি। তাহলে 72 টাকায় পাওয়া যায় 12টি জোড়া মোজা। 1 টাকায় পাওয়া যায় কতটি জোড়া মোজা? 24 টাকায় পাওয়া যায় কতটি জোড়া মোজা? বার করলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর এখানে অ্যান্সার হয়ে যাবে 4। তারপরে 95টা দেখুন বলা আছে 3 জন লোক কোনো একটি কাজ করে 18 দিনে, 6 জন বালক ওই একই কাজ করে 18 দিনে। মানে 3 জন লোক 18 দিনে যে কাজ করে, 6 জন বালক ওই একই দিনে মানে 18 দিনেই ওই কাজটা করে। 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে ওই কাজটি শেষ করবে? এবার দেখুন 3 জন লোক আর 6 জন বালক কিন্তু, মানে বালকের কিন্তু সেম পাওয়ার, সেম ক্ষমতা, তাই আমরা এখানে লিখে নিয়েছি 3L। এল সমান মানে আমি জাস্ট ধরে নিয়েছি লোক, আর বি সমান ধরে নিয়েছি বালক। আপনারা অন্য কিছু ধরে নিতে পারেন। তো এই রেশিওর থেকে আমরা যদি একটু ভাগ করে নিই 3 দিয়ে, তাহলে 1 জন লোক সমান 2 জন বালক কিন্তু দাঁড়ায়। তাহলে এখানে বলা আছে 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে কাজটা শেষ করবে। এক্ষেত্রে 4 জন লোক 4 জন বালক সমান, এখানে দেখুন 4 জন লোক সমান আমরা 8 জন বালক করে নিয়েছি, মানে টোটাল বালকে কনভার্ট করে নিয়েছি 12 জন বালক। আপনারা লোকে কনভার্ট করলে সবকিছুই লোকে কনভার্ট করতে পারেন, তবে এখানে 12 মানে বালকে কনভার্ট করলে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এখানে 6 জন বালক 18 দিনে করে, 1 জন বালক কত দিনে করবে? 12 জন বালক কত দিনে করবে? তো অ্যান্সার হয়ে যাবে 9 দিনে। আর এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিন। 6 জন বালক 18 দিনে করে, 1 জন বালকের কিন্তু বেশি সময় লাগবে, তাই এখানে কিন্তু 18 ইন্টু 6 হবে, গুণ 6 হবে। আর একজনের থেকে 12 জন অবশ্যই কম দিনে করবে, তাই সেক্ষেত্রে হচ্ছে ভাগ হবে। তো যাই হোক, এখানে অ্যান্সার হয়ে যাবে 9। নেক্সট হচ্ছে 96 এর অঙ্ক। বলা আছে একজন সাঁতারু স্থির জলে, মানে স্থির জলে যদি কেউ কোনো সাঁতারু সাঁতার কাটে, তাহলে তার যে গতি সেটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার হয়। এবার ওই সাঁতারু যদি স্রোতের অনুকূলে যেতে চায়, তাহলে তার গতি নির্ণয় করতে হবে, যেখানে স্রোতের গতি বলা আছে 6 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে বলা আছে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে, তাই এখানে জাস্ট গতি দুটো যোগ হয়ে যাবে, 6 + 9 15 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে 97, দুটি সংখ্যার লসাগু এখানে বলা আছে এবং তার সঙ্গে সঙ্গে গসাগু কিন্তু বলা আছে এবং একটা সংখ্যা বলা আছে। আপনারা হয়তো জানেন যে সংখ্যা কোনো দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু হয়ে যায় সংখ্যা দুটির গুণফল। মানে সংখ্যা দুটির গুণফলের মানে গুণফল করলে যেটা হয় তারই সমান হয় সংখ্যা দুটোর লসাগু এবং গসাগুকে গুণ করলে। তো আমরা যে সংখ্যাটা এখানে জানি না সেটাকে এক্স ধরে নিয়েছি, তাই এক্স ইন্টু 297 করে নিয়েছি, আর সেটাকে আমরা এই যে লসাগু ইন্টু গসাগুর যে গুণফল সেটার সঙ্গে আমরা সমান করে দিয়েছি। আর এটা কিন্তু 3 হবে না, এটা 33 হবে, এখানে গসাগুটা আমি বসাতে ভুলে গেছি। তো যাই হোক, এখান থেকে আপনারা এক্স এর মানটা বার করবেন, হয়ে যাবে 264। নেক্সট এখানে যে 98 অঙ্কটা আছে সেটা বলা আছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.1 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটা মানে কতক্ষণে করবে? তো এক্ষেত্রে আপনারা সিম্পলি একটা জিনিস করবেন, এই যে 7.1 আছে, এর 20% আগে বার করে নেবেন, আর এর 20% হচ্ছে 3/2। ঠিক আছে, এবার দেখুন ভালো করে দেখুন, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তাহলে কম কাজ কে করছে? এ কিন্তু কম কাজ করছে, তাই তো? তাহলে এর যে সময়টা লাগবে সেটা অবশ্যই বি এর তুলনায় বেশি লাগবে, কারণ সে তো কম কাজ করতে পারে। তাহলে সেম যদি কাজ করে দুজনই, তাহলে অবশ্যই বি সেটাকে কম সময়ে করে দেবে, আর এর বেশি সময় লাগবে, কারণ এ হচ্ছে বি এর থেকে অনেকটাই কম কাজ করে, আর যে কম কাজ করে তার তো বেশি সময় লাগবেই। তো সেই হিসাবে এবার বি এর কত সময় লাগবে সেটা বার করতে হলে জাস্ট এই যে 3/2, মানে এর থেকে তো কম সময় লাগবে। কত কম সময় লাগবে? এই যে 3/2, এই ঘন্টাটা, আপনারা এটাকে ঘন্টায় আমি বলবো কারণ এর 20% আমি বার করেছি। তো এইটাকে জাস্ট মানে এই যে 7.1/2 এইটা থেকে এইটাকে বাদ দিয়ে দিন, আর 7.1/2 যদি আমরা কনভার্ট করি তাহলে 15/2 হয়, সেটার থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি 3/2। তো এটা বাদ দিয়ে দিলে আর কাটাকাটি করলে হয়ে যায় 6, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 6 ঘন্টায়। নেক্সট একটা অঙ্ক আছে, বলা আছে একটি শ্রেণীকে এ এবং বি দুটি সেকশনে ভাগ করা হয়েছে। এ সেকশনের 20টি ছাত্রের পাশের হার 80% এবং বি সেকশনের 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত? তো এটা
খুবই সহজ। দেখুন এখানে এ সেকশনে 20 জন ছাত্র আছে, সেখানে পাসের হার যদি 80% হয় তাহলে এ সেকশনে পাস করেছে 20 সঙ্গে আমরা 80/100 করে দিচ্ছি, তাহলেই বেরিয়ে যাবে 16 জন। ঠিক সেইভাবে আমরা বি সেকশনে কতজন পাস করেছে সেটা বার করছি, 21 জন। এবার দেখুন এই যে 16 আর এই যে 21 এইটাকে আপনারা জাস্ট যোগ করে দেবেন, এটাকে উপরে দেবেন, আর টোটাল ছাত্র কত, এই যে 20 + 30 এটাকে নিচে দেবেন, দিয়ে এটাকে 100% বা 100 এর সঙ্গে গুণ করে দেবেন, তাহলে পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। তো এখানে পার্সেন্টেজ হয়ে যাবে 74%। নেক্সট এবং শেষ অঙ্ক, অনেকক্ষণ বকবক করছি, গলাও বসে গেছে, তো শেষ অঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, খুব সহজ অঙ্ক। বলা আছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5,100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, ওই অর্থের পরিমাণ কত? তো এটা আমরা সূত্রের সাহায্যে করব। এখানে আই সমান সমান যেটা আছে সেটা হচ্ছে 5,100 এবং টি সমান সমান 3 বছর, এবং এখানে আর সমান সমান 1%, যেহেতু 1% বেশি সুদ পাওয়া যাচ্ছে। তো এটাকে আপনারা ক্যালকুলেশন করবেন, জাস্ট এখানে বসিয়ে দেবেন। মানে সূত্রটা হচ্ছে স্মল আই সমান বা আই সমান PTR বাই 100। তো এই সূত্র অনুসারে আপনারা একটু বসিয়ে দিন, বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করুন, দেখবেন পি এর মানটা বেরিয়ে আসবে আপনার 1,70,000। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রচণ্ড পরিশ্রম হলো, অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে বকবক করছি, প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যে অঙ্কটা আপনারা বুঝতে পারবেন না সেটাও নিচের কমেন্ট বক্সে বলে দেবেন। আর যদি কোনো অঙ্কের শর্টকাট সূত্র বা শর্টকাট ট্রিক্স আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন। আর সেই সঙ্গে সঙ্গে যদি মনে হয় আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত, তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকেও বাজিয়ে দেবেন। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অম্লান, আপনারা দেখছিলেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন, তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন।